ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আপনারা জানেন যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে সংবাদ প্রকাশ করছে যে সিরিয়ার যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিনি পালিয়েছেন, যার ফলে সিরিয়ায় চলা টানা ৫৪ বছর ধরে যে স্বৈর শাসন ছিল সেই শাসনের আসলে অবসান হয়েছে। এই স্বৈর শাসনের অবসান, পাশাপাশি সিরিয়ার এখনকার অবস্থা, এর সঙ্গে আমেরিকা মধ্যপ্রাচ্যের কি সংকট কিংবা কি সংযোগ আছে সব নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছে আমি সুপ্রিয় শিকদার, আমার সঙ্গে আছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাই, আপনি জানেন যে বাশার আল আসাদ চলে গিয়েছেন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সিরিয়ার এখনকার অবস্থা কি? একটা বিষয় যেটা আপনি বললেন যে ৫৪ বছরের একটা স্বৈর শাসন, হ্যাঁ, এক পরিবারের শাসন। এখন বাশার আল আসাদ ছিলেন, তার আগে তার বাবা ছিলেন হাফিজ আল আসাদ। তো এই পরিবারের হাত থেকে সিরিয়াবাসী মুক্ত হয়ে নিশ্চয়ই তারা একটা স্বস্তির নিঃশ্বাস তো ফেলেছেনই, কিন্তু পাশাপাশি একটা শঙ্কাও আছে যে কি হবে, কারণ কোনো সরকার বা কোনো কেউ সেভাবে ওইখানে সক্রিয় না। যারা এই যুদ্ধে আসাদকে হারাতে নেতৃত্ব দিলেন তারা কিন্তু ক্ষমতায় যাচ্ছেন না। ক্ষমতার দায়ভার যিনি নিচ্ছেন তিনি হচ্ছেন আসাদেরই মন্ত্রিসভার প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী কিন্তু বলছেন যে তিনি শাসনভার বা অন্যদের সমর্থনে দায়িত্বটা চালিয়ে যাবেন। এইটা আসলে কতটা সফল হবে, কারণ সিরিয়া দীর্ঘদিন ধরে একটা গৃহযুদ্ধ এবং একটা ভয়ঙ্কর যুদ্ধ অবস্থার মধ্যে পড়ে আছে। সেখানে একাধিক গোষ্ঠী, মানে আমেরিকান নেতৃত্বাধীন পশ্চিমা জোট, এদিকে ইসরায়েল, এদিকে ইরান, আপনার রাশিয়া, সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি আশপাশে তৈরি করেছিল। তার এদিকে তুরস্ক, ওদিকে সৌদি আরব, সব মিলিয়ে কিন্তু সিরিয়ার পরিস্থিতিটা এতটাই জটিল। এবং সেখানে আপনি জানেন যখন আইএসআইএস বা এই ধরনের গোষ্ঠীগুলোর উত্থান ঘটল, তখন কিন্তু এদের সেন্টারই ছিল সিরিয়া এবং ইরাক সীমান্তের কাছাকাছি ওইসব এলাকায়, এবং এই এলাকাগুলো প্রায় উন্মুক্ত এলাকা ছিল। এখানে কারোরই সেইভাবে শাসন ভার ছিল না। ফলে এটা যেমন স্বস্তির, তেমনি আবার অন্যদের কাছে শঙ্কারও তেমনই খবর কিন্তু আসছে। যেরকম ধরুন যে এখনও কিন্তু কোনো বিদেশি বা যারা এই বাশার আল আসাদের বিপক্ষে ছিলেন তারা যে একেবারে সঙ্গে সমর্থন দিলেন বা করলেন, এই নতুন সরকারের পেছনে এসে দাঁড়ালেন, এরকম কিন্তু খবর কিন্তু এখন আমরা পাইনি বা দেখিনি। সেলিম খান, আমি যদি আপনাকে একটু মোটা দাগে বলি যে 2011 সাল থেকে এই গৃহযুদ্ধ মোটামুটি চলছে, তবে রিসেন্টলি 26 নভেম্বর থেকে এই গৃহযুদ্ধটা আবার নতুন আকার ধারণ করে। 26 নভেম্বর থেকে আজ 8 ডিসেম্বর, বলা যায় যে এই 11 দিনের মধ্যে কি এমন হলো যে বাশার আল আসাদের দুর্গ একেবারে ভেঙে চৌচির হয়ে গেল? হ্যাঁ, দীর্ঘদিন ধরে কিন্তু সিরিয়ার একটা অংশ 11 সাল থেকে, আপনি বলছেন 2011 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু সিরিয়ার একটা অংশ কিন্তু বাশার আল আসাদের আপনার শাসনাধীন ছিল না, সেটা কিন্তু বিদ্রোহীদের দখলেই ছিল। এই যে আলেপ্পো বলেন, আলেপ্পো থেকে একটু দূরে আরেকটা শহর আছে, গুরুত্বপূর্ণ শহর। আলেপ্পো তো দ্বিতীয় বৃহত্তম শহর দামেস্কের পরেই। ফলে এই শহরগুলো বা এই এলাকাগুলো কিন্তু বিদ্রোহীদের দখলে ছিল। এবং বিদ্রোহীরা যে আমরা 11 দিনের কথা দেখছি, বা 26 তারিখ থেকে ধরলে 11 দিনের মধ্যে আসাদ সরকারের পতন, এটাকে যতটা স্বল্পস্থায়ী বা খুব অল্প সময়ের মধ্যে একটা পতন হিসেবে দেখা হচ্ছে, আসলে পতনটা একটা দীর্ঘমেয়াদী গেম প্ল্যানের অংশ বলেই সবাই বলছেন, বা যারা বিশেষজ্ঞ, এটা নিয়ে কিন্তু আলোচনাও হচ্ছিল যে আমেরিকান বিশেষজ্ঞরাও বলছিলেন যে আসাদ কিন্তু আর হয়তো টিকতে পারবেন না, কারণ তাকে টিকতে দেয়া হবে না। সেইভাবেই কিন্তু গেম প্ল্যানটা পুরোপুরি সাজানো হয়েছে। ফলে আপনি যেটা দেখছেন যে মাত্র 11 দিনে পতন, আসলে 11 দিনের পতন না। আর একজন স্বৈরশাসক 25 বছর ধরে যিনি ক্ষমতায় আছেন, যিনি শুধু নিজেরটা ছাড়া আর কিছুই বোঝেন না, তো তার জন্যে তো পতন হবে, বা তার সমর্থনেও যে তার যে সেনাবাহিনী বা অন্যান্য সশস্ত্র বাহিনী সদস্যরা ছিল, তারাও যে তার পাশে থাকবে না এক সময়, এটা কিন্তু খুব স্বাভাবিক ছিল। কারণ ইতিমধ্যে ইরান এবং রাশিয়া কিন্তু তার পাশ থেকে আস্তে আস্তে সরে গিয়েছিল। তারা তাদের সমর্থন ঠিক না,
একদম উপস্থিত থেকে সমর্থন জানানোর যে বিষয়টা সেই জায়গা থেকে কিন্তু তারা একটুখানি সরে এসেছিল এবং সেই সুযোগটাই কিন্তু বিদ্রোহীরা নিয়েছেন এবং ধরে এই বিদ্রোহীদের পেছনে যে অন্যদের মদত বা সমর্থন বা সব ধরনের সমর্থন আছে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আচ্ছা সেলিম খান, আমরা যদি একটু দেখি যে লেবাননে যখন ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতি হলো, ঠিক তারপরই সিরিয়া উত্তপ্ত হয়ে উঠলো, এর সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? এই আপনি মূল জায়গায় আসছেন। জিনিসটা হচ্ছে যে আসল বিষয় হচ্ছে যে ইসরায়েলের নিরাপত্তা। ইসরায়েলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যাবে সেটি কিন্তু মধ্যপ্রাচ্য ইস্যুর মূল বিষয় হচ্ছে সেই বিষয়টা। এখন ইসরায়েলের নিরাপত্তা, ইসরায়েল এক হচ্ছে যে আপনার 7 অক্টোবর 2023 যে হামলা হলো, এরপর থেকে ইসরায়েল যে আগ্রাসী ভূমিকা চালাচ্ছে, যে গাজায় যে নরসংহার চালাচ্ছে, যে হাজার হাজার প্রায় 50,000 মানুষকে তারা মেরে ফেলেছে একদিকে গাজা প্লাস পশ্চিম তীর, এটা চলতে চলতেই দেখা গেল যে তারা জড়িয়ে পড়লো হচ্ছে আপনার লেবাননের সাথে। লেবাননে তাদের আর্মি ঢুকে পড়লো, লেবাননে হিজবুল্লাহকে একেবারেই শেষ করার জন্য। তো এই হিজবুল্লাহকে শেষ করার জন্য তারা লেবাননে ঢুকেও কিন্তু হিজবুল্লাহকে ওইভাবে কিন্তু শেষ করতে পারেনি। সে যেই জন্য কিন্তু তাড়াতাড়ি হিজবুল্লাহ বা লেবাননের সঙ্গে একটা যুদ্ধবিরতিতে তাদেরকে আসতে হয়েছে। তারা বুঝতে পেরেছে যে হিজবুল্লাহর সঙ্গে এইটা তাদের মানে হিজবুল্লাহকে একেবারে নির্মূল করা তাদের পক্ষে সম্ভব না, এমনকি তারা হামাসকেও নির্মূল করতে পারেনি। তাহলে ইসরায়েলের জন্য নিরাপদ করার জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে আপনি যদি সিরিয়ার ম্যাপে, আমরা যদি ম্যাপে সিরিয়ার অবস্থান দেখি, এই যে ইরান যে গোষ্ঠীগুলোকে সমর্থন দিত, সেটা হিজবুল্লাহ বলেন বা অন্যান্য গোষ্ঠীগুলোকে, তার একটা সেন্টার কিন্তু ছিল সিরিয়া। এই সিরিয়া থেকেই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে আপনার সমর্থনগুলো যেত। এই জায়গায় কিন্তু সিরিয়ায় যে আসাদ সরকারকে কিন্তু ইরান পুরোপুরি সমর্থন দিয়ে গেছে এবং শুধু সমর্থন না, তাদেরকে আর্থিক, সামরিক সব ধরনের সমর্থন জুগিয়ে গেছে এবং বলা যায় যে ইরান, রাশিয়া এবং কিছুটা হলো চীন এই আসাদ সরকারকে রক্ষা করেছিল, কারণ না হলে বহুদিন আগেই কিন্তু আপনার আসাদ সরকারের পতন হয়ে যেত। যেভাবে আইএস বা এর নাম করে আমেরিকা এবং যৌথ বাহিনী যেভাবে আক্রমণ শুরু করেছিল, তাতে আসাদ সরকারের টেকার কথা না। সেই জায়গায় কিন্তু সেই সময় ইরানের পাশাপাশি রাশিয়ার পুতিনের হস্তক্ষেপের কারণে কিন্তু এই আসাদ যে এই 2024 ডিসেম্বর পর্যন্ত টিকলেন, এটা কিন্তু একেবারেই পুতিনের হস্তক্ষেপের কারণে। আচ্ছা সেলিম খান, আপনি আমেরিকার প্রসঙ্গ আনছিলেন। আমেরিকার প্রসঙ্গ যদি একটু যোগ করি যে জানুয়ারি 20 তারিখে ট্রাম্প ক্ষমতায় বসবেন, বাইডেনের একদমই শেষ সময়। এই শেষ সময়ে এসে এই যে পতন বলি, যুদ্ধ বলি, এইগুলোর সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? এগুলোর সঙ্গে একেবারেই ঠিক কথা যে এগুলোর সঙ্গে প্রত্যেকটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। আপনি যদি একটু দেখেন যে বাইডেন চলে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু তিনি নিজেকে সবসময় প্রো ইসরায়েলি এবং প্রো ইসরায়েলি না, যে কতটা তিনি ইসরায়েলের পক্ষে সেইটা প্রমাণ দেওয়ার বারবার চেষ্টা করেছেন। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন কিন্তু তিনি যাওয়ার আগে কি কি কাজ করেছেন। এক, যদি বলি রাশিয়ার ক্ষেত্রে, তিনি আমেরিকার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভেতরে আক্রমণ চালানোর জন্য জেলেনস্কিকে অনুমতি দিলেন এবং অন্যান্য জেলেনস্কিকে আরও অ্যাগ্রেসিভ হওয়ার জন্য আমেরিকা মদত দিতে থাকলো। তাতে হলো কি, রাশিয়া কিন্তু ইউক্রেনকে নিয়ে আরও বেশি ব্যস্ত হয়ে পড়লো। তার নজর কিন্তু অন্য জায়গার চেয়ে ওই জায়গাতে আমেরিকানরা কিন্তু ওই ইউক্রেনকে নিয়েই তার নজরকে কনসেন্ট্রেট করে ফেললো, যে রাশিয়ার অন্যদিকে মাথা ঘামাতে পারলো না। একইভাবে যদি ইরানের কথা দেখেন, ইসরায়েলকে দিয়ে কিন্তু ইরানকে জড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে। ইরান একদিকে ইসরায়েল ইরান এদিকে করতে করতে যে ইসরায়েল হামলা চালাবে, তাহলে ইরান কি করবে, ইসরায়েলের পাশে আমেরিকা দাঁড়াবে কিনা, ইসরায়েল হিজবুল্লাহকে কতটা সমর্থন দিতে পারবে, ইসরায়েল হামাসকে কোনো ধরনের সমর্থন দিতে পারবে কিনা, এইরকম একটা মানে ইরানকে জড়িয়ে দেওয়া হলো, যে ইসরায়েলের এই কনফ্লিক্টের সঙ্গে ইরানকে খুব ভালোভাবে ট্যাগ করে দেওয়া হলো। তাহলে ইরান নিজেকে নিয়ে প্লাস হচ্ছে আপনার অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, তার পুরোটাই তার নিজস্ব কারণ ইরান সত্যিকার
অর্থে যদি বলি, তাহলে ইরান কিন্তু যুদ্ধ চায় না, সে এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত না, যুদ্ধ করতেও চায় না। সেই ইরানকে ব্যস্ত নিজের মধ্যে যখন তার নিজের আত্মরক্ষায় ব্যস্ত করে ফেলা হলো, তখন কিন্তু সিরিয়া থেকে তার নজর সরে আসলো। আপনি যদি দেখেন যে এই গাজায় আগ্রাসন চলার সময় ইসরায়েল কিন্তু দামেস্কে আপনার ইরানি কনসুলেটে হামলা চালিয়ে কিন্তু সেখানে কয়েকজন ইরানি যে সেনা কর্মকর্তা, বড় ধরনের সেনা কর্মকর্তা, তাদের কিন্তু হত্যা করেছিল, কিন্তু ইরান কিন্তু কোনো কিছু করতে পারে নাই। তো এইভাবে সিরিয়া যে আসাদের যে মূল শক্তি, দুটো দেশকে কিন্তু আমেরিকা দুই দিকে আপনার তাদেরকে ব্যস্ত করে ফেললো, তাদেরকে নিজেদেরকে নিয়ে ব্যস্ত করে ফেললো। ফলে তাদের আসাদ থেকে তাদের মানে নজর ঘুরে, মানে সিরিয়া থেকে তাদের নজর ঘুরে গেল নিজেদের পক্ষে। ঠিক এই সময়ই দেখেন বিদ্রোহীরা আপনার এই সুযোগটা নিয়ে এই মানে আপনার চলে আসলো যে সোজা আলেপ্পো থেকে একবারে দামেস্ক। এত যদি সোজা হতো, তাহলে আপনি যে প্রশ্নটা করছেন, তাহলে 2011 সাল থেকে যে যুদ্ধ শুরু হয়েছে, 2014 আপনার এই বছরগুলো, এতদিনে তো আসাদ সরকারের টেকার কথা না, তাহলে টিকলেও বা পতন হলো কেন? কারণ এই মুহূর্তে তার পাশে তার যে বন্ধুরা ছিল, আসাদের যে বন্ধুরা ছিল, তাদের সমর্থন সেইভাবে নেই। এবং তাদেরকে সমর্থনটা কিভাবে সরিয়ে দেওয়া হলো? এইভাবে সরিয়ে দেওয়া হলো। এই আসাদের এই সিরিয়াকে দখল করার একটা বড় কারণ হচ্ছে যে ইরানের সাপ্লাই চেনকে বন্ধ করে দেয়া। ইরান যে প্রক্সি ওয়ার, একটা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আছে যে এক ধরনের প্রক্সি ওয়ার চালাচ্ছে বিভিন্ন গোষ্ঠীকে দিয়ে, সেই গোষ্ঠীগুলো যাতে কোনো ধরনের অস্ত্র বা অন্যান্য সহায়তা না পায়, তাদের সাপ্লাই চেন যাতে আটকে দেয়া যায়, সেই উদ্দেশ্যেই আপনার কিন্তু সিরিয়ার পট পরিবর্তনটা হয়ে গেল। এবং এটা খুব সহজ হিসাব। এই হিসাব কিন্তু ইতিমধ্যে আপনার পশ্চিমা বিশ্বের গণমাধ্যম থেকে শুরু করে পশ্চিমা বিশেষজ্ঞরা কিন্তু ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে ইসরায়েল এখন আগের চেয়ে অনেক বেশি সেফ। আচ্ছা সেলিম খান, এই যে আসাদের পতন হলো, এর কোনো প্রভাব কি আসলে মধ্যপ্রাচ্যে পড়বে? এর প্রভাব আসলে দেখেন, তো এই আসাদ যখন সিরিয়া গোলমাল হচ্ছিল, তখন কিন্তু তুরস্ক সিরিয়ার উপরে হামলা চালিয়েছে একাধিকবার। এই আপনার সৌদি আরব চুপ, আপনার এরা চুপ, সবাই কিন্তু চুপ করেই আছে। প্রত্যেকেই কিন্তু একটা যার যার নিজের জায়গা থেকে আপনার খুব সবার লক্ষ্য কিন্তু যে মধ্যপ্রাচ্যের আপনার মূল ভার যে নেতৃত্বে কে থাকবে। তো মধ্যপ্রাচ্য বা এই যে আরব বিশ্বের নেতৃত্বে কে থাকবে, এদিকে সৌদি আরব একজন দাবিদার, ওদিক থেকে তুরস্ক একজন দাবিদার। কিন্তু যে আসলে যেটা বলা হচ্ছে, একটু আগে নিউ ইয়র্ক টাইমসকে একজন বলেছেন যে আসলেই পুরো মানে মধ্যপ্রাচ্যের যে দায়িত্ব বা নেতৃত্ব যদি সত্যিকার অর্থে বলা হয়, সেটা আসলে সিরিয়ার পতনের মধ্যে দিয়ে ইসরায়েলের হাতে চলে গেল। সেটা আর কোনো আপনার আরব কোনো দেশের হাতে নেই। কারণ আপনি জানেন 2 দিন আগেই ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে আমি কাতারকে বলে দিয়েছি তারা হামাসের সঙ্গে নেগোসিয়েশনে মধ্যস্থতা করতে রাজি। এবং সঙ্গে সঙ্গে কাতার থেকে কিন্তু সেই সংবাদ এসছে যে তারা হামাসের সঙ্গে, ইসরায়েল এবং হামাস মধ্যস্থতা করার জন্য তারা রাজি। এবং কারা কারা এখনও তাদের হাতে জিম্মি আছে, কোথায় আছে, সেগুলোও কিন্তু তারা মুক্ত করার জন্য রাজি। এই যে টোটাল বিষয়টি ঘটে গেল সবার সামনে, সবাই সিরিয়ায় স্বৈরাচার মুক্ত হলো, মুক্ত, আসলে এইটা কতটা সত্য, কতটা সিরিয়াবাসী কতটা মানে আনন্দ অনুভূতি, তাদের অধিকার, মানবাধিকার স্বাদ পাবে, সেটা কিন্তু ভবিষ্যতই বলবে। কিন্তু এই ক্ষেত্রে যে যারা সবচেয়ে বেশি লাভবান হলো, তার নাম হচ্ছে ইসরায়েল। আচ্ছা সেলিম খান, কুর্দি প্রধান আজ কথা বলেছেন যে সিরিয়ার শূন্য সরে যাওয়ার ফলে আইএসের আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা কিংবা শঙ্কা উনি লক্ষ্য করছেন। সেই জায়গায় আমরা যদি বলি যে এই যে বিদ্রোহী গোষ্ঠী যারা, তারাও তো একটি নির্দিষ্ট গোষ্ঠী, পাশাপাশি এখন যদি আইএসের সংখ্যাটা আবার বেড়ে যায়, এই বিষয়টা আসলে কি হবে এখন? না, এরা যে আইএস না, এটা কে বলবে আপনাকে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে কুর্দি জনগোষ্ঠী হচ্ছে একটা খুবই বিশ্বের দুর্ভাগা জনগোষ্ঠী এবং এদেরকে সারা দুনিয়ায় ব্যবহার করছে। এই কুর্দিরা কোন মানে প্রত্যেকটা দেশে অল্প অল্প সংখ্যক, মানে একটা নির্দিষ্ট সংখ্যক আছে। তার মধ্যে আপনার তুরস্ক, সিরিয়া,
ইরাক, ইরান সব জায়গায় কিন্তু কুর্দিদের উপস্থিতি কিন্তু কম বেশি আছে। এই কুর্দিদের কোথাও নিজস্ব বাসভূমি যাতে তাদের না হয় বা না তৈরি করা হয়, এটা সে ব্রিটিশরা প্ল্যান করে গিয়েছিল যে তাদেরকে এই কুর্দিদের কোনোভাবেই কোনো স্বীকৃতিও দেওয়া হবে না বা তাদের কোনো নিজস্ব স্বদেশভূমি থাকবে না। এইটাই কিন্তু এখনো পর্যন্ত এই কারণে এই কুর্দিদেরকে এর আপনার ব্রিটিশ হোক বা এই পশ্চিমা শক্তি হোক এদেরকে সব সময় নানাভাবে ব্যবহার করে যাচ্ছে। যখনই কোনো দেশকে টাইট দেওয়ার বা কোনো দেশকে ধরার দরকার হয় তখনই কুর্দি ইস্যুটাকে সামনে নিয়ে আসা হয়। কুর্দি হচ্ছে চরম দুর্ভাগা জাতির মধ্যে একটা। হ্যাঁ, তাদেরকে কিছু কিছু অংশ দিয়ে দেওয়া হয়েছে, ইরাকের কিছু অংশ, সিরিয়ার কিছু অংশ, সেখানে আবার তেল সমৃদ্ধ এলাকা, সেই তেল বিক্রি করে কুর্দিরা সেই তেল দিয়ে তাদের চলে। এগুলো মূলত ওই পশ্চিমা আপনার তেল কোম্পানিগুলোই সেই তেল কেনে। বলে কুর্দি যেটা মানে নেতারা যে সংখ্যাটা প্রকাশ করেছেন সেটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। সেটা হলেও বুঝবেন যে এইটা পশ্চিমা গেম প্ল্যানেরই একটা পার্ট। যে অন্যদেরকে আপনি দেখেন যে আইএস যখন সক্রিয় হয়েছে তখন আইএসের আপনার হামলাগুলো কিন্তু হয়েছে মূলত মুসলমান দেশগুলোতে। আপনি কিন্তু অন্য কোনো দেশে কোনো জায়গায় কিন্তু হামলা আইএস চালায়নি। আপনার কোনো জায়গায় এখনও কোনো একটা প্রমাণ দেখাতে পারেন যে আইএস আমেরিকান কোনো ইয়েতে হামলা চালিয়েছে বা ইসরায়েলের কোনো কিছুতে হামলা করেছে, এর প্রমাণ কিন্তু কোথাও নেই। ফলে আইএস হবে কি না হবে না এইটাও অনেকটা এই যারা এই বিদ্রোহের পেছনে ছিলেন বা এই বিদ্রোহীদের পেছনে মদত জুগিয়েছেন আসলে তারাই সিদ্ধান্ত নেবেন যে আইএসের আবার পুনরুত্থান হবে বা অন্য কোনো নামে এই ধরনের কোনো গোষ্ঠী আসবে কিনা। আসলে সিদ্ধান্তটা তাদেরই বলা যায়। ধন্যবাদ সেলিম খান। আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbbt.com।